মুঠো রোদ নৌশিন আহমেদ রোদেলা রচিত এই ওয়েব উপন্যাসটির নাম হয়তো অনেকেই শুনেছেন। আজকের এই বিশ্লেষণে আমরা এর একদম প্রথম পর্বটা নিয়ে একটু কাটাছেড়া করব। গল্পের দুজন মানুষের প্রথম দেখা বা মিট কিউট কতটা নিখুঁতভাবে সাজানো যায় সেটা এই পর্বে দারুণভাবে ফুটে উঠেছে। চলুন সরাসরি গল্পের ভেতরে ঢোকা যাক আর দেখা যাক এই সূচনাটা ঠিক কতটা চমকপ্রদ। কাঠ ফাটা গরমের দুপুরে একটা সাধারণ হারিয়ে যাওয়া সেলফোন কিভাবে পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই প্রারম্ভিক অধ্যায়টা পড়লে বোঝা যায় কিভাবে একজন লেখক একটা একদম সাধারণ রাস্তার মাঝে সম্পূর্ণ আলাদা দুটো জগৎকে সজোরে ধাক্কা খাইয়ে পাঠকের মনোযোগ আটকে রাখতে পারেন। দৃশ্যপট প্রেক্ষাপট রাজাবা। গল্পের শুরুতেই আমরা দেখি দুপুর ঠিক 12:30 বাজে। চারদিকে কাঠফাটা রোদ আর ব্যস্ত এক চৌরাস্তার মোড়। গল্পের প্রধান চরিত্র একটা টিউশনি শেষ করে রিকশার জন্য দাঁড়িয়ে আছে। এই প্রচণ্ড গরমে পাক্কা 30 মিনিট অপেক্ষার যন্ত্রণা যে কারোর মেজাজ খিটখিটে করে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই অসহ 30 মিনিটের অপেক্ষাই মূলত পরবর্তী নাটকীয় ঘটনার দারুণ একটা মঞ্চ তৈরি করে দেয়। রেদিয়ানা আহমেদ রোজার সাথী পরিচিতি। এই রোজা মেয়েটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। পরনে একটা সাদামাটা সুতির শাড়ি আর চুলের লম্বা বিনুনি। দেখলে মনে হবে খুব শান্ত স্বভাবের, কিন্তু ভেতরে লুকিয়ে আছে কালবৈশাখীর মতো হুটহাট মেজাজ বদলানোর প্রবণতা। সাংবাদিক বাবার মেয়ে হওয়ায় ওর মধ্যে একটা প্রখর কৌতূহল আছে, আর সাংবাদিকতা নিয়ে পড়ার তীব্র এক জেদও আছে। এই বাহ্যিক সারল্য আর ভেতরের তেজের মিশ্রণটাই রোজাকে খুব স্পেশাল করে তোলে। রহস্যময় আগন্তুক। ঠিক এমন সময়ই একটা গম্ভীর কণ্ঠস্বর রোজার চিন্তার সুতো ছিঁড়ে দেয়। এক্সকিউজ মি ম্যাম, আপনার কাছে কি সেলফোন হবে? ব্যাস, এই একটা মাত্র বাক্যই হলো গল্পের ইনসাইটিং ইনসিডেন্ট বা টার্নিং পয়েন্ট। রাস্তার মাঝখানে হুট করে অপরিচিত কারোর এমন ফোন চাওয়াটা মুহূর্তেই এক অদ্ভুত রহস্যের জন্ম দেয়। ফোন চাইতে আসা লোকটার লুক কিন্তু একেবারেই সাধারণ নয়। বেশ সুঠাম দেহ, ক্যাপ আর সানগ্লাসে মুখ ঢাকা, আর এই প্রচণ্ড গরমেও গায়ে একটা নীল জ্যাকেট জড়ানো। ব্যাপারটা বেশ সন্দেহজনক, তাই না? লোকটা আবার বারবার চারপাশে নার্ভাস দৃষ্টিতে তাকাচ্ছে, যেন নিজেকে কারোর কাছ থেকে লুকানোর আপ্রাণ চেষ্টা করছে। এই আচরণটায় রোজার ভেতরে সেই সাংবাদিক সত্তাকে জাগিয়ে তোলে। এখানে রোজার ইনার মনোলগ বা নিজের মনেই যুক্তি মেলানোর ধরনটা দারুণ মজার। সে ভাবতে থাকে, মুখ ঢাকা এই লোকটা কি কোনো আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার বা ক্রিমিনাল? কিন্তু ভয়ঙ্কর ক্রিমিনালরা কি আসলেই এত হ্যান্ডসাম আর ফ্যাশনেবল হয়? আবার পরক্ষণেই মনে হয়, একজন বড়সড় গ্যাংস্টারের কেন অপরিচিত মানুষের কাছে ফোন ভিক্ষে চাইতে হবে? তার তো নিজেরই অনেক টাকা থাকার কথা, তাই না? সুপারস্টারের আত্মপ্রকাশ। ঠিক তখনই রোজার মনে হল, এই কণ্ঠস্বর তো একেবারেই অচেনা নয়, বরং সকাল, দুপুর, রাত সবসময় যেন এই কণ্ঠটা শোনা যায়। এমন সময় রাস্তার ওপাশের একটা মস্ত বড় ম্যাঙ্গো জুসের বিলবোর্ডের দিকে তার চোখ যায়, আর মুহূর্তেই যেন সব জট খুলে যায়। পাজলের টুকরোগুলো একদম খাপে খাপে মিলে যায়। এখানে লেখক দারুণভাবে দুটো সম্পূর্ণ বিপরীত জীবনের একটা তুলনা টেনেছেন। যে লোকটাকে রোজা গ্যাংস্টার ভাবছিল, সে আসলে অন্য কেউ নয়, সে হল দেশজুড়ে জনপ্রিয় সুপারস্টার আরিয়ান মৃন্ময়। একদিকে রাস্তায় রিকশার জন্য দাঁড়িয়ে থাকা সাদামাটা রোজা, আর অন্যদিকে বিলবোর্ডে থাকা কোটি মেয়ের স্বপ্নের পুরুষ আরিয়ান। এই দুই আকাশপাতাল ভিন্ন জগতের মানুষের এমন মুখোমুখি হওয়াটাই গল্পের মূল আকর্ষণ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, যা ঘটছে তা কি আসলেই সত্যি? যে সুপারস্টারকে এক নজর দেখার জন্য হাজারো মানুষ পাগল, সেই আরিয়ান মৃন্ময় কিনা ভরদুপুরে রাস্তায় দাঁড়িয়ে সাহায্য চাইছে। এই অবাস্তব পরিস্থিতি দেখে রোজার নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। মনে হওয়াটাই স্বাভাবিক যে প্রচণ্ড রোদের তাপে হয়তো তার হ্যালুসিনেশন হচ্ছে। আর এই সন্দেহ দূর করতেই লেখক দারুণ একটা ফিজিক্যাল কমেডির আশ্রয় নিয়েছেন। কল্পনা নাকি বাস্তব সেটা পরীক্ষা করতে রোজা সরাসরি সুপারস্টারের হাতেই একটা চিমটি বসিয়ে দেয়। আরিয়ানের সেই চমকে ওঠার রিয়াকশনটাই কনফার্ম করে দেয় যে এই অবিশ্বাস্য ঘটনাটা কোনো স্বপ্ন নয়, বরং একদম ঘোর বাস্তব। নিখুঁত স্কুপ। ফোনটা হাতে পেয়েই আরিয়ান তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সোহেলকে কল করে রীতিমতো রাগান্বিত স্বরে বকাঝকা শুরু করে দেয়। আর এই কথোপকথনের মাধ্যমেই আমরা এবং রোজা গল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা প্লট সম্পর্কে ধারণা পেয়ে যায়। আড়ি পেতে এই কথাগুলো শোনার ফলে রোজা জানতে পারে যে পিয়ের ভুলের কারণেই আরিয়ান রাস্তায় এভাবে আটকা পড়েছে। আর সবচেয়ে বড় খবর হল, কোনো এক ফার্ম হাউসে রুজি নামের এক নারী তার জন্য অপেক্ষা করছে। আরিয়ান এই খবরটা মিডিয়া বা সাংবাদিকদের কাছ থেকে যে কোনো মূল্যে লুকাতে চায়। সাংবাদিক বাবার মেয়ে রোজার কাছে এই তথ্যগুলো তো রীতিমতো গুপ্তধন পাওয়ার মতো। অধ্যায়টা খুব চমৎকার একটা সিমেট্রি বা প্রতিসাম্য দিয়ে শেষ হয়। রোজা তার কাঙ্ক্ষিত সেলিব্রিটি স্কুপটা পেয়ে হাসিমুখে বাড়ির দিকে হাঁটা দেয়, যা দিয়ে সে হয়তো তার বাবাকে সাংবাদিকতা পড়ার ব্যাপারে রাজি করাতে পারবে।
অন্যদিকে আরিয়ান উদ্ধারকারী গাড়িতে করে চলে যায় ঠিকই, কিন্তু যাওয়ার সময় সে অপ্রত্যাশিতভাবেই সেই লম্বা বিনুনি আর সাদামাটা শাড়ি পরা মেয়েটির স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে থাকে। এই দারুণভাবে সাজানো প্রারম্ভিক অধ্যায়টা শেষে আমাদের মনে একটা গভীর কৌতূহল রেখে যায়। রৌদ্রজল চৌরাস্তার মোড়ে এই একটা অপ্রত্যাশিত সাক্ষাৎ তাদের সম্পূর্ণ ভিন্ন দুটো জীবনের গতিপথ কিভাবে বদলে দেবে। এই আকস্মিক সংঘর্ষ সামনের অধ্যায়গুলোতে কী ধরনের মোড় নেবে? তাদের এই ভিন্ন জগৎ কি এক হবে নাকি তৈরি হবে নতুন কোনো জটিলতা? এই প্রশ্নগুলোই মূলত পাঠককে গল্পের গভীরে টেনে নিয়ে যায়।